গল্প আমার প্রাণের সখী। লেখনীতে রোজা রহমান। বিথি আসছে। কথাটা তার বৃদ্ধ বাবা আমিনুল আলীর থেকে শ্রবণ হওয়া মাত্রই চমকে গেলেন আশা বেগম। সত্যি কি বিথির নাম শুনলেন, নাকি তার শ্রবণ শক্তি বয়সের সাথে কমে যাচ্ছে? বয়স কত হলো? বয়স তার কত বছর পার হয়ে গেল সেই প্রিয় মানুষটাকে দেখা হয় না। কথা হয় না। বসে সারা দিনের করা কাজ কারবারের কথা পেট থেকে খালি করা হয় না। সেই সোনালি দিন, সোনালি ক্ষণ, কত শত স্মৃতি, সব শুধু নিত্যদিনের মনে পড়ার সঙ্গী মাত্র। জীবনের একটা সময় এসে মানুষ শত শত স্মৃতি শুধু ধোঁয়াশার পাতায় তুলে রাখে। প্রিয় মানুষগুলোকে যেন সময়ের সাথে স্মৃতিতে রেখে দেওয়া হয়। সময়ের সাথে ব্যস্ততা এই যেন চিরন্তন সত্য হয়েছে। বিথির সাথে কত বছর পর দেখা হবে তার? কত বছর পর বিথিকে ছুঁতে পারবে? বসে সকল অভিমানের কথা, অভিযোগের কথা বলতে পারবে। খুশি যেন আশার চোখে অশ্রু হয়ে ধরা দিচ্ছে। তার বিথি, তার সেই ছোটবেলার খেলার সখী আসছে। ভাবতেই সব খুশির কান্নারা এসে হানা দিচ্ছে। ঝাপসা চোখে কথাটার সত্যতা যাচাই করতে আশা তার বাবাকে আরো একবার জিজ্ঞেস করলেন, বাবা, সত্যি আমার সখী, আমার বিথি আসছে? মেয়ের কথা শুনে বৃদ্ধ আমিনুল ভাঙা ভাঙা কণ্ঠে জবাব দিলেন, হ্যাঁ রে মা, বিথি আসছে। তোর সখী আসছে? আগামীকাল তো 7ই মার্চ। আর গত মাসে বিথির ছোট ভাই আনিস এসেছিল, এসে খবরটা দিয়ে গেছে। আনিছি বলে গেছে বিথি আসবে, সাথে ওর পুরো পরিবার। কথাটা শেষ হওয়া মাত্রই আশা ভাতের থালা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন বাবার ঘর থেকে। বাবাকে সে এতক্ষণ নিজে হাতে খাওয়াচ্ছিলেন। তিনিও এসেছেন 1 সপ্তাহ হলো গ্রামে পরিবার নিয়ে তার জন্মভূমিতে শয্যাশায়ী বৃদ্ধ বাবাকে দেখতে। কত বছর পর বাবার শেষ বয়সে দেখতে এসেছেন, সেই যে অভিমান নিয়ে বিয়ে করে বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেছিলেন। এর মাঝে একবার শুধু আশা হয়েছিল সখী বিথির বিয়ের জন্য। আসবেই বা কেন? তার স্বপ্ন যারা পূরণ করতে দেয়নি, বাধা হয়ে দাঁড়িয়েছিল তার স্বপ্নতে। যুগের রীতিনীতি পালন করতে গিয়ে তার স্কুল জীবন শেষ হতে না হতেই বিয়েতে বসিয়েছিল। বাবার বাড়ির সাথে যোগাযোগ ওই ফোন কল অবধি ছিল। আমিনুল আলী মেয়ের যাওয়ার পথে চেয়ে থেকে দীর্ঘ শ্বাস নিলেন ঘরের চালের দিকে চেয়ে। আশা গিয়ে পৌঁছালেন রান্নাঘরে। সেখানে তার বড় ভাবির কাছে থালা রেখে আবার সেই দ্রুত পায়ে বেরিয়ে এলেন মেয়েদের কাছে যাবেন বলে। বড় বড় পা ফেলে মেয়েদের ঘরে এলেন। এসে দেখলেন তার বড় মেয়ে এবং ছোট মেয়ে শুয়ে নানার বাড়ি নিয়ে গবেষণাতে মত্ত। ডেকে উঠল আশা দুই মেয়েকে, আনহা, ওহি। মায়ের ডাক শুনে উঠে বসল তারা। উত্তর নিতে বলল, হ্যাঁ মা। কি হয়েছে, এমন দৌড়াচ্ছ কেন? বড় মেয়ে আনহার কথা শুনে আশা নিজে উত্তেজনার সাথে বিছানার কাছে এসে মেয়ের কাঁধ আঁকড়ে ধরে চট জলদি বলতে চাইলেন, আমার সখী। কথাটা সম্পূর্ণ করার আগেই আশাকে ডাক দিয়ে উঠল তার বড় ভাবি। কথা শেষ না করেই আশা ঘর ছাড়লেন। বলা হলো না আর তার উত্তেজনার কারণ। আনহা, ওহি মায়ের অর্ধেক কথা বুঝতে না পেরে মায়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। বোধগম্য হলো না তাদের মা আসলে এত উত্তেজিত কেন। পুরো দিন রাত উত্তেজনার সাথে শেষ করলেন আশা। আজান শেষে অজু করে তিনি মেয়েদের ঘরে এসে তাদের ঘুম থেকে তুললেন নামাজ আদায়ের জন্য। ডেকে দিয়ে তিনিও গেলেন নামাজ আদায়ের জন্য। নামাজ শেষ করে আনন্দের সাথে বড় ভাবির হাতে কাজ সামলে দিতে লাগলেন। মা চলে যাওয়ার পর বড় ভাবিই সংসারটা যত্ন করে সামলান। আনহা, ওহি গতকাল থেকে মাকে লক্ষ্য করছে। গতকাল থেকে মায়ের ব্যবহার অদ্ভুত লাগছে।
এত দ্রুত চলাফেরার কারণ দুই বোন ঠাউর করতে পারছে না। কারণ তাদের মা গতকালের অসম্পূর্ণ কথা এখনো সম্পূর্ণ করেনি। ঘটনা বুঝতে অভিভাবক ভঙ্গিতে প্রশ্ন করল বোনকে, ব্যাপারটা কি বলতো আপু? বোনের প্রশ্ন কানে আসতেই সেও চোখ সরিয়ে বোনের দিকে তাকিয়ে বলে উঠল, বুঝছি না। গতকাল কি জানি বলতে চেয়েছিল মা, ওটা তো আর বলল না। কোনো কারণে মা অনেক উত্তেজিত, এটা বুঝতে পারছি। সময় পেরিয়ে গিয়ে এখন দুপুর। আশার যেন আর তোর সইছে না। খাবার পরে সকালে একবার বিথির বাড়ি থেকে খোঁজ নিয়ে এসেছেন নিজে গিয়ে। একবারই পরে বিথির বাড়ি। তারা ঢাকা থেকে ভোরে গাড়িতে উঠেছে, নিজেদের গাড়ি করেই আসবে। আসতে দুপুর হওয়ার কথা। এখন তো দুপুর। এসে পৌঁছালো না কেন এখনো তার সখী? ভাবতে ভাবতে পেছনে থেকে ডেকে উঠল আনহা, মা। মেয়ের ডাক শুনে ঘুরে তাকালেন আশা। মায়ের দিকে তাকিয়ে আনহা প্রশ্ন করল, মা কি হয়েছে বলো তো? কাল থেকে তোমাকে লক্ষ্য করছি। কেমন আনন্দ আর উত্তেজনা নিয়ে আছো, কিন্তু তুমি এখনো বললে না কারণটা। মেয়ের কথা শুনে আশা আনন্দ ভরা মুখ নিয়ে বলে উঠলেন, আনহা তোর বিথি খালামণি আসছে আজ। আমার প্রাণের সখী আসছে। মায়ের মুখে বিথি খালামণির কথা কত শত শুনেছে সে। মায়ের প্রায় প্রতিটা কাজের সাথেই বিথি খালামণি থাকত, কিন্তু কখনো দেখা হয়নি তাদের যোগাযোগ না থাকায়। কথাটা শুনে সেও চোখে মুখে হেসে উঠে বলল, সত্যি মা? উত্তরে আশা বললেন, হু। বিথি আজ আসছে, তোদের কাল বলতে গিয়ে বলা হয়নি। আনহাও মায়ের মতো আনন্দে দিশেহারা হয়ে গেল। সেও দেখবে এত বছর পর সেই কাঙ্ক্ষিত মানুষটাকে, যে মানুষটা আর তার মায়ের বন্ধুত্বের কথা শুধু মুখেই শুনেছে তারা। ঘড়ির কাঁটা দুপুর 1টা। শহর থেকে গ্রামের পথ পেরিয়ে সেই কাঙ্ক্ষিত অপেক্ষার প্রহর শেষে গাড়ি এসে থামল মণ্ডলবাড়ির সামনে। গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছেন বিথি জাহান। চোখ দিয়ে নিজ সেই চেনা জন্মভূমিতে নজর বুলাচ্ছেন। নেই, সেই চেনা জন্মভূমি আর আগের মতো নেই। কত পরিবর্তন। এই গ্রামে কত শত স্মৃতি তার। তার সখী আশার সাথে হাত ধরে ঘুরেছেন, খেলেছেন। হাত ধরে স্কুলে গেছেন। সব যেন স্মৃতির পাতায় আপনা আপনি ভেসে উঠছে। তার সখী আশা কই? তিনি শুনেছেন ছোট ভাইয়ের কাছে সখীও এসেছে। এই জন্যই তো আশার এত তাড়া। মান ভেঙে তার সখী এসেছে। দেখবে তাকে কত বছর পর। সেই যে বিয়ে করে নিজেও প্রবাসে চলে গেছিলেন স্বামীর সাথে। তারপর তো সেখানেই এত বছর সংসার সাজিয়েছিলেন। ছেলে মেয়ে মানুষ করেছেন। আর কত থাকবে প্রবাসে? সময় হয়েছে নিজ দেশে ফেরার। এখন আর কোথাও যাবেন না। বাংলাদেশেই থাকবেন তারা। ভাবনাতে মত্ত থাকা বিথি জাহানকে ডেকে উঠলেন পেছনে থেকে কেউ। বিথি। চেনা কণ্ঠে ডাক শুনে চমকে উঠলেন তিনি। ঘুরে তাকালেন। তাকিয়ে সেই কাঙ্ক্ষিত মুখ চোখের সামনে দেখলেন। হায়! কত বছর পর দেখলেন এই মুখ। কত বছর পর শুনলেন চেনা কণ্ঠে, চেনা প্রিয় মানুষটার মুখে নিজের নাম। আনন্দে আত্মহারা হয়ে কেঁদে দিলেন তিনি। কাঁদছেন আশাও। এ যেন খুশির কান্নারা দিকবিদিক ভুলে চোখ দিয়ে ঝরার পাল্লা দিয়েছে। ঝাপসা চোখে ধীরে পায়ে দুই প্রাণের সখী সামনাসামনি, কাছাকাছি এসে দাঁড়ালেন। হাত বাড়িয়ে একে অপরের হাত ছুঁয়ে ধরলেন। কেঁদে দিলেন এবার দুই সখী শব্দ করে জড়িয়ে ধরে। এই যেন বিশ্বাস করতে পারছেন না তারা। আবার একে অপরকে ছুঁয়েছে, দেখছে। অনেকক্ষণ কান্নার কারণে কেউ কোনো কথা বলেননি। এবার দুজন দুজনকে ছেড়ে দিয়ে চোখ মুছে হেসে দিলেন।
দুজনেই দুজনকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। তারপর নানা কথা, এই যেন কথার ঝুড়ি, শেষ হচ্ছে না। পেছনে থেকে বিথি জাহানের ছোট মেয়ে বলে উঠল, মা, ইনি কি আমাদের আশা খালামনি? মেয়ের কথা শুনে বিথি উত্তরে বললেন, হ্যাঁ, এটাই তোদের আশা খালামনি, আমার প্রাণের সখী। মায়ের থেকে ইতিবাচক উত্তর পেয়ে আনন্দে গাড়ির পাশে থেকে তাদের কাছে এসে দাঁড়ালো শায়লা। আশার উদ্দেশ্য বলে উঠল, আশা খালামনি, তুমি আমাদের খালামনি, কত গল্প করেছে মা তোমায় নিয়ে, বলে জড়িয়ে ধরল। শায়লাকেও জড়িয়ে নিলেন আশা। আশা শুধু শুনেছিল তার সখীর এক ছেলে এক মেয়ে আছে। আমাদের আদর করবে না বিথি খালামনি? প্রশ্ন শুনে আশার পেছনে থাকা আনহা আর রহিকে চোখে পড়ল বিথির। ওদের কথা শুনে আশা দুই বোনকে কাছে ডেকে বিথির উদ্দেশ্যে বললেন, বিথি, এই দুইটা আমার মেয়ে আনহা আর রহি, আমার কত বছরের সাধনা। আশার কথা শুনে বিথি বললেন, তোর দুই মেয়ের কথা আমি শুনেছিলাম, এত মিষ্টি মেয়ে দুটো, মাশা আল্লাহ, বলে জড়িয়ে ধরলেন। আলাপের মাঝেই বিথির বাড়ির ভেতর থেকে তার বড় ভাবি ও ছোট ভাবি বেরিয়ে এলেন। এসে বললেন, সব কথা কি এখানেই শেষ করবি বিথি? বাড়ির ভিতরে চল। এই বলে তাড়া দিলেন বিথির দুই ভাবি। ভাবির কথা শুনে এতক্ষণে হুঁসে ফিরলেন দুই সখী। আশাও এবার তাড়া দিয়ে বললেন, বিথি, তুই বাড়ির ভেতর যা এখন, আমি পড়ে আসব, এখন নামাজ আদায় করতে হবে। নামাজের কথা শুনে যেন বিথির বড় একটা কথা মনে পড়েছে এমন ভঙ্গিতে বলে উঠলেন, এই দেখো, সাফিন আর ওর বাবা যে সামনে মোড়ের উপর মসজিদের সামনে নেমে পড়েছিল নামাজের জন্য। এই বলে তিনি ড্রাইভারের উদ্দেশ্যে বললেন জিনিসপত্রগুলো বাড়ির ভেতর নিতে। আর আশা এবং মেয়েদের উদ্দেশ্য বললেন তার সাথে ভেতরে যেতে। আশা নাচক করে বললেন, না সখী, ওরাও নামাজ আদায় করবে আমার সাথে। তুই ভেতরে যা, আমি ওদের সাথে করে একটু পর আসব। বিথিও আর জোর করলেন না, কারণ নামাজ তিনিও আদায় করবেন। বাড়ির ভিতরে যাওয়ার সময় তারা দেখলেন সাফিন ও তার বাবা আসছে হাঁটতে হাঁটতে। কাছে আসতেই হালকা পরিচয় করিয়ে দিতে আসার উদ্দেশ্যে বিথি বললেন, সখী, এই হচ্ছে তোর দুলাভাই শফিক মাহমুদ। বিয়েতে এসে তো দুলাভাইকে না দেখেই চলে গেলি। তারপর থেমে ছেলেকে দেখিয়ে বললেন, এটা আমার বড় ছেলে সাফিন মাহমুদ। এই বলে আবার বাবা ছেলের উদ্দেশ্যে আশার হাত পুনরায় ধরে বললেন, এটা তোর আশা খালামনি। আর মেয়েদের দিকে ইশারা করে বললেন, ওর বড় মেয়ে আনহা, ছোট মেয়ে ওহি। মায়ের কথা শুনে সাফিন আনহা আর অহিকে এক পলক দেখল। তারপর আশার দিকে তাকিয়ে সালাম দিল। আশা সালাম নিয়ে কিছু ভালো মন্দ কথা বলে মেয়েদের নিয়ে পা বাড়ালেন বাড়ির ভেতরের উদ্দেশ্যে। নামাজ শেষে বিথির বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দুই সখী দিন দুনিয়া ভুলে খোশ গল্পে মেতেছেন। আজই যেন সকল সুখ দুঃখের কথা বলে শেষ করে ফেলবেন। বিথির বাবা মায়ের ঘরে তার বৃদ্ধ বাবা মা সহ দুই বাড়ির সকলেই আছেন, শুধু আশার বাবা ছাড়া। বিথি আশার বাড়ির সকলকে এখানে এনেই খাইয়েছেন। তারাও গল্প করছেন। গল্পের মাঝে একসময় সবার উদ্দেশ্যে বিথি বললেন, আমি সবাইকে আমার একটা সিদ্ধান্ত জানাতে চাচ্ছি। এই কথা শুনে ঘরে থাকা সকলের দৃষ্টি বিথির উপর পড়ল। সকলের উৎসুক দৃষ্টি এক পলক করে দেখে নিলেন। তারপর সখী আশার দিকে তাকিয়ে বললেন, আমি আনহার সাথে সাফিনের বিয়ে দিতে চাইছি। থেমে আবার বললেন, সাফিনের বিয়ের জন্যই আমি এত তাড়াতাড়ি বাংলাদেশে এসেছি।
1 মাস আগে এসেছি, এসে সব গুছিয়ে মেয়ের সন্ধান করছিলাম। এখন আর মেয়ে খুঁজতে হবে না। আমার কাছে চোখের সামনে আমারই সখীর মেয়ে থাকতে অন্য মেয়ে পুত্রবধূ করব কেন? আমার সখীর মেয়েকে আমি আমার পুত্রবধূ করব। আমার মেয়ে করে নিয়ে যাব। তারপর আবার থেমে আশার দিকে তাকিয়ে বললেন, সাফিন কানাডার ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্ট বিভাগ থেকে এম.বি. কমপ্লিট করে ওখানকার প্রাইভেট ব্যাংকে জব করছিল এতদিন। ওখানকার কোম্পানি ছেড়ে এসে ঢাকাতে বি.ডি.বি.এল ব্যাংক জব শুরু করেছে। আমার ছেলে মেয়েকে আমি নিজে হাতে গড়েছি। বিদেশে থেকেও সেখানকার বাজে ছোঁয়া লাগতে দিইনি। যেটুকু ছিল প্রয়োজনের সীমাবদ্ধতে ছিল। এখন আশা, তুই বল, তোর কোনো আপত্তি আছে? সখী বিথির কথা শুনে যেন বড়ভাবে চমকালেন আশা। তার মেয়ের বিয়ের চিন্তা করছিলেন তিনি, কিন্তু এত জলদি মেয়ের বিয়ের জন্য ভাবেননি। এখন মেয়ের জন্য এত ভালো ছেলে ও সম্বন্ধ নাকচ করার কি দরকার? এদিকে ছেলেটাও সখীরই ছেলে। আনন্দ আরো দ্বিগুণ করে বিথির উদ্দেশ্যে বলে উঠলেন, এ তো অতি আনন্দের কথা। আমার মেয়ে তোর কাছে দেব। সাফিনের মতো সুদর্শন, ভদ্র স্বভাবের ছেলের কাছে আমার মেয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত হব। আমি এখনই আনহার বাবার সাথে কথা বলছি। এই বলে তিনি সেখানে বসেই কথা বললেন এবং আনহার বাবা আমজাদ হকের থেকেও ইতিবাচক উত্তর এলো। তিনি এটাও বললেন ছেলে মেয়ের মতামত নিতে। সব ঠিকঠাক থাকলে তিনি কুমারখালী থেকে রওনা দেবেন আগামীকাল। ফোন রেখে আমজাদ হকের কথাটা বিথির উদ্দেশ্য বললেন। কথাটা শুনে উত্তরে বিথি বললেন, আমার ছেলের পক্ষ থেকে ইতিবাচক উত্তর আসবে এটা নিশ্চিত থাক তুই শুধু আনহার মতামত জেনে নে। ও চাইলেই বিয়ে হবে, নয়তো না। আমার ফুটফুটে মেয়েটার অমতে আমি বিয়ে করাবো না। বিথির কথা শুনে আশা একটু স্বস্তি পেলেন। এখন জেদি মেয়েটা রাজি হলেই হয়। এরপর আরো কিছু আলোচনা করলেন। ঘরে থাকা শফিক মাহমুদ সহ সবাই এই বিয়ের জন্য মতো দিলেন। কথার মাঝে এ কথা হলো যে সব ঠিক হলে ছোট করে বিয়ে আগামী শুক্রবারে পড়ানো হবে। এদিকে অভি বাইরে এসেছিল, সেখান থেকে ফিরে যেতে গিয়ে বিয়ের কথা শুনে নিয়েছে। সে দৌড়ে গিয়ে তারা যে ঘরে ভাই বোনেরা মিলে আড্ডা দিচ্ছিল সেখানে গিয়ে বোনের বিয়ের কথাটা বলল। বিয়ের কথা শুনতেই আনহা চমকে চোখ বড় বড় করে অহির দিকে তাকালো। ঘটনা বুঝতে বিস্তারিত জিজ্ঞেস করল। সব শুনে আনহা থ হয়ে কিছুক্ষণ বসে থেকে লজ্জায় মাথা নুয়ে ফেলল। কেনই বা লজ্জা পাবে না সে তো সাফিনকে দেখেছে। প্রথম দেখাতেই ভালো লাগার ছোঁয়া দিয়েছে হৃদয়। যে ভালো লাগা তার 21 বছরেও পায়নি। প্রণয়বাণী তো কতই তার নিকট এসেছে। তবে কি এই ভালো লাগার অপেক্ষাতে ছিল অবুঝ হৃদয়? এবার বুঝি প্রণয়ের ছোঁয়া ছুঁয়ে দেবে তাকে। সুদর্শন, ওই সুদর্শন ছেলেটাকে তার অর্ধাঙ্গ রূপে পাবে। নিজের অর্ধাঙ্গ ভাবতেই বুকে কাঁপন ধরে যাচ্ছে। বুক কাঁপছে, হ্যাঁ বুক কাঁপছে তো। এই কাঁপন তো তাকে দেখার পরই শুরু হয়েছে। এখন তা দ্বিগুণ রূপে ধারণ করেছে। বসন্তের ছোঁয়া বুঝি তার বুকে কাঁপন রূপেই ধরা দিল। বোনের এহেন লজ্জা এবং চুপ থাকাতে অভি বুঝল বোন দ্বিমত করবে না বিয়েতে। সেখানে উপস্থিত থাকা শায়লা সহ সবাই সাফিন আর আনহার বিয়ের কথা শুনে খুশিতে মৃদু চিৎকার করে উঠল। সকলের এহেন কাণ্ডে আনহা ভাবনা থেকে চমকে তাকাল। শায়লা আনহার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে উঠল, আনহা, তুমি আমার ভাবি হবে? ঈষৎ কি যে আনন্দ লাগছে। তোমার মতো একটা মিষ্টি পিচ্চিকে ভাবি ডাকতে হবে? এই বলে ঘুরে দাঁড়িয়ে অহির উদ্দেশ্যে বলে উঠল,
তুমি পিচ্ছি বেআইন হবে? উত্তরে অভি বলল, আমার অনেক আনন্দ লাগছে, সাফিন ভাইয়া আমার দুলাভাই হবে। এই বলে শায়লাকে জড়িয়ে ধরল। আনহা শায়লার আনন্দ দেখে ভাবল, মেয়েটা এই কিছুক্ষণের মধ্যেই কতটা মিশে গেছে তাদের সাথে, আবার বিদেশি কোনো ছোঁয়া নেই, এমনকি সাফিনের মাঝেও না। আনহাকে তোর বউ করলে তোর কোনো আপত্তি আছে বাবা? মায়ের মুখ থেকে মাত্র কথাটা কানে আসতেই ঘুম একেবারে ছুটে গেল সাফিনের। সে এতক্ষণ ক্লান্তি ছাড়াতে ঘুমিয়েছিল। ক্লান্ত থাকায় শায়লা আড্ডাতে ডাকা সত্ত্বেও যায়নি। অন্য একটি ঘরে এসে ঘুমোচ্ছিল। এখন গভীর ঘুম থেকে তুলে সরাসরি একটা মেয়েকে বউ বানানোর কথা বলছে তার মা। অর্থাৎ বিয়ে। কিরে বল? মায়ের থেকে ফিরতি প্রশ্ন আসলে সাফিন ভাবনা দূর করে বলল, আশা খালামণির মেয়ে আনহা আম্মু। ছেলের মুখে প্রশ্ন শুনে বিথি উত্তর দিল, হু আশার মেয়ে। দেখতে মাশাআল্লাহ, পড়াশোনা করছে কুষ্টিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে ইকোনমিক্স নিয়ে। আমি ওকে তোর বউ করে আমার ঘরের চাঁদ করে নিয়ে যেতে চাই। তোর আপত্তি আছে? এই বলে বিথি ছেলের পানে উত্তরের জন্য তাকালেন। তিনি জানেন ছেলে ইতিবাচক উত্তর দেবে, তবুও নিশ্চিত হতে ছেলেকে জিজ্ঞেস করা উচিত মনে করেছেন। মায়ের কথাতে উত্তর দিতে সাফিন বলল, ওই চাঁদকে তোমার যদি আমার ঘরের চাঁদ বানাতে ইচ্ছে করে আমার তাতে কোনো আপত্তি নেই আম্মু। একটু থামে, আবার বলে, তুমি চাঁদ এনে দেবে বলেছিলে। এই জন্য বিদেশে কোনো চাঁদের খোঁজ কখনো করিনি। এই বলে মায়ের কপালে চুমু দিয়ে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেল। ছেলের মুখে এমন উত্তর পেয়ে বিথি হাসলেন। প্রশান্তিতে ছেয়ে গেল তার মন, কারণ সে যে ছেলেকে বলেছিলেন তার ছেলের জন্য এক টুকরো চাঁদ এনে দেবে। ছেলে মেয়ের কাছে তিনি অনেকটা সহজ। তারাও মায়ের কাছে তেমনি সকল কথাই দ্বিধা ছাড়া বলতে পারে। আজ শুক্রবার। কথা অনুযায়ী আজকে সাফিন ও আনহার বিয়ে। সব ঠিকঠাকই হয়েছে। আশা বেগম মেয়েকে জিজ্ঞেস করেছিলেন। তার জেদি মেয়ে অমতো করেনি। মেয়ে রাজি শুনে আশা আনন্দে আত্মহারা হয়ে মেয়েকে জড়িয়ে নিয়েছিলেন এবং মনে মনে ভেবেছিলেন মেয়ে দুটোকে সঠিকভাবে মানুষ করতে পেরেছেন তিনি। বিয়ে বাড়ির আমেজ আজ যেন ধরা দিচ্ছে মণ্ডল বাড়ি এবং জর্দার বাড়িতে। এদিকে দুই বাড়ির দুই সখীর আনন্দতে যেন পুরো বাড়ি মুখরিত। শায়লা, অভিসহ ভাই বোনেরা বিয়ের অনুষ্ঠানে, কাজে কর্মে, আনন্দে মেতেছে। বিয়ের জন্য কেনাকাটা থেকে শুরু করে সকল সাজানো গোছানো কাজে তারা সাহায্য করছে। বাড়ির বড়রা রান্না বান্নার দিক সামাল দিচ্ছেন। সময় দুপুর 12টা। নানার বাড়ির একটা ঘরে আনহাকে সাজানো হচ্ছে। পরনে তার লাল বেনারসি। এই বেনারসি সে নিজে পছন্দ করে কিনেছে এবং তা সাফিনের সঙ্গে গিয়ে। সাফিন নিজে প্রস্তাব রেখেছিল তাকে নিয়ে বেনারসি কিনবে। সেদিন বেনারসির সাথে সাফিন নিজ হাতে নাকফুলও কিনেছিল। বউয়ের জন্য নাকফুল নাকি স্বামীর কিনতে হয় এটা তার মা বলেছিলেন। সাজানোর দায়িত্বটা শায়লা নিয়েছে। ঘরের কত শত কথা হচ্ছে, আর সেসব কথার মাঝে সে নিজের মতন ভাবনাতে মত্ত। তার ভাবনা তো সেই দিন রাতের মুহূর্তে আটকে আছে, যেদিন সকলে বিয়ের মতো দিল। সাফিন তার সাথে আলাদা করে কথা বলার জন্য শায়লাকে খবর দিয়েছিল। সে গিয়েছিল সাফিনের ডাকে তার সাথে কথা বলতে। উহু একা যায়নি, সে লজ্জার জন্য ওহি, শায়লা নিয়ে গিয়েছিল। নানার বাড়ির পেছনে পুকুর পাড়ে ঘাট বাঁধা, সেখানে দূরত্ব রেখে পাশাপাশি বসে কথা বলেছিল। দূরত্ব থাকা সত্ত্বেও যেন কাঁপাকাঁপি শেষ হয়নি, বরং সাফিনকে দেখার পরের কাঁপাকাঁপির থেকে বেড়ে 4 গুণ হয়েছিল।
তার কাঁপাকাঁপি দেখে সাফিন মুচকি হেসে বলেছিল, এই কাঁপাকাঁপি কি আমার জন্য? সে কোনো উত্তর দিতে পারেনি, লজ্জায় শুধু মাথা নুয়েছিল। উত্তর না পেয়ে সাফিন আবার বলেছিল, আমার ঘরে চাঁদ হয়ে আমার ঘর আলোকিত করার জন্য প্রস্তুত তো তুমি? একথা শুনে চমকে এক পলক সাফিনকে দেখে আবার মাথা নুয়ে মনে মনে বলেছিল, ছেলেটা সুদর্শনের সাথে কথা বলে সুন্দর। এবারও উত্তর না পেয়ে সাফিন আনহাকে সহজ করার জন্য বলেছিল, আমি বিদেশি কালচারে বড় হয়েছি। সেখানের ছোঁয়ায় আমি একটু হলেও অভ্যস্ত। সেখানে হাজারো ছেলে মেয়ে, তাদের সাথে লেখাপড়া সহ ওঠা বসা করেছি, তবে আব্বু আম্মু বাজে ছোঁয়া লাগতে দেয়নি। প্রয়োজনের বেশি উগ্র হতে দেয়নি। আমরা ভাই বোনও সেটাই মানার চেষ্টা করেছি। আমি কি বলতে চাইছি তুমি বুঝেছ নিশ্চয়ই? সাফিন যতক্ষণ কথাগুলো বলেছিল সে তার দিকে তাকিয়েছিল। এই প্রশ্নের উত্তরে সে বলেছিল, আমি শায়লা আপুকে দেখে সেটা বুঝেছি। এমন উত্তর পেয়ে আনহার মতো বুঝে নিয়ে সাফিন চলে যাবার আগে বলেছিল, আমার নিজস্ব চাঁদ হয়ে আমার ঘরে আসার আমন্ত্রণ রইল। নিজস্ব ঘরে আলো ছড়ানোর জন্য প্রস্তুত হও। কোটি তারার মাঝে আমি আমার এক টুকরো চাঁদ পেয়ে গেছি। কিরে আনহা, বিয়ের আগেই কি বরের সাথে সংসার করা শেষ করে ফেললি মনে মনে? আনহার মামার বড় মেয়ে নিশির থেকে এমন কথা শুনে ভাবনায় থাকা আনহা লজ্জা পেয়ে গেল। মনে মনে ভাবল, কি লজ্জাজনক কথাবার্তা। বিবাহিত মেয়েদের মুখে কোনো লাগাম থাকে না। সময় রাত 12টা। নববধূ সাজে বসে আছে নানার বাড়িতে সাফিনের জন্য দেওয়া ঘরে। ভালোই সাজিয়েছে বাসর ঘর। আজ দুপুরের পর সাফিনের বউ হয়েছে সে। ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। একটু পর সাফিন এসে প্রথমেই আনহার উদ্দেশ্যে সালাম দিল। সালামের জবাব নিয়ে আবার সে ফেরত সালাম দিল। সাফিন সালাম নিতেই মুখ তুলে তাকালো সে। ঈষৎ কি লজ্জা। আনহাকে লজ্জা পেতে দেখে সে শব্দ করেই হেসে উঠে বলল, তুমি কিশোরীদের মতো করছো আনহা। সেদিনের কাঁপাকাঁপি এখনো যায়নি তোমার? উত্তরে কি বলবে আনহা বুঝল না। সাফিন কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে আবার বলল, কাঁপাকাঁপির কিছু তো করলাম না এখনো। এমনকি হাতটাও ধরিনি এই পর্যন্ত, তাহলে এত কাঁপাকাঁপি কেন? এই কথা শুনে আনহা এবার বলে উঠল, ঈষৎ কি লজ্জাহীন কথাবার্তা। উত্তরে সাফিন হেসে সোজা হয়ে বলল, লজ্জাহীন না হলে বউ চালাবো কি করে? সব পুরুষ বউদের কাছে লজ্জাহীনই হয়। এটা হচ্ছে চিরন্তন সত্য কথা, বুঝলে? এই কথায় আনহা ড্যাবড্যাব করে চেয়ে রইল শুধু। সাফিন আবার বলল, যাও ফ্রেশ হয়ে অজু করে আসো, নামাজ আদায় করব দুজন মিলে নফল এবং তাহাজ্জুদ। নামাজ শেষ করে সাফিন আনহার দিকে তাকালো সেও। তারপর নিবিড়ভাবে আনহার দুহাত মুঠোয় নিয়ে বলল, আমার চাঁদ, আমার ঘরে তোমাকে স্বাগতম। আমার ঘর আলোকিত করার জন্য আমার নিজস্ব সম্পদ হয়ে থাকতে রাজি তো তুমি? সাফিনের প্রথম ছোঁয়া পেয়ে কেঁপে উঠেছে সে। হায়, এই কি অনুভূতি! পুরুষের প্রথম প্রণয়ের ছোঁয়া এতটা যাতনাদায়ক হয়। কাঁপা বুক নিয়ে নিবিড় উত্তর তার, সারা জীবন তোমাকে ভালোবাসতে চাই। দেবে ভালোবাসতে আমাকে? ঈষৎ কি আবদার। সাফিনের এই প্রশ্নে আনহা লজ্জা পেল। মাথা নিচু করে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ উত্তর বোঝাল। উত্তর পেয়ে সাফিন আনহার কপালে ঠোঁট ছুঁয়ে নিবিড়ভাবে আলিঙ্গনে আবদ্ধ করল। জীবন সার্থক। সময় এখন ভোর। চারিদিকে পাখির কিচিরমিচির কলরব। দুই সখী আশা ও বিথি ফজরের নামাজ আদায় করে তাদের চেনা জন্মভূমিতে, চেনা গ্রামের পথ ধরে হাঁটছেন আর
তাদের ছেলেবেলার স্মৃতিচারণ করতে করতে নানান গল্পে করে চলেছেন। তাদের জীবন সম্পূর্ণ প্রাণের সখী থেকে এখন পরম আত্মীয় তারা। সমাপ্ত।